সেই কৃষকরা এই কৃষিকে তারা মনে করে একটি জুয়া খেলার মতো। একবার হয়তো আমি ধরছি, চলে যাবে, আরেকবার ধরছি, আসবে। তারা এরকম ভাবে যে কৃষি একটি মনে হয় জুয়া খেলা। কিন্তু আসলে কৃষি যে একটি বিজ্ঞান তারা কিন্তু একটু কখনোই গভীরভাবে চিন্তা করে দেখেনি। আমি এই একই ধরনের ভুট্টাতেই কিন্তু একটি গাছে ৩টি, ৪টি, ৫টি পর্যন্ত ভুট্টার মোচা তৈরি হয়। আর আমরা একটি মোচার ভুট্টা নিয়ে আমরা কিন্তু খুবই সন্তুষ্ট, খুবই বাহবা পাচ্ছি। কি বলি? আমার ভুট্টার কলা অনেক বড় হয়েছে, অনেক বেশি ফলন পেয়েছি। কি ধরনের ফলন হয়েছে? কেউ বলতেছে আমার প্রতি শতাংশে ১ মণ ফলন হয়। আবার কেউ বলতেছে আমার প্রতি শতাংশে ১.৫ মণ ফলন হয়। কিন্তু আসলে কি এই ফলন কি সন্তুষ্ট? আমরা যে পরিমাণ ব্যয় করতেছি, যে পরিমাণ সার দিতেছি, যেভাবে আমরা সেচ দিতেছি, এটা আসলে কিন্তু এনাফ নয়। এর জন্য এনাফ হতে গেলে আরো বেশি পরিমাণ ফলনের প্রয়োজন। আমরা যেভাবে সার প্রয়োগ করতেছি, আমরা যেভাবে সার প্রয়োগ করতেছি, সেচ দিচ্ছি, আসলে আমরা সেই তুলনায় ফলন পাচ্ছি অনেক কম। এই জমিতেই, এই মাটিতেই কিন্তু এরকমও ভুট্টা বীজ রোপণ করা সম্ভব যেখানে ১টি, ২টি, ৩টি বা তারও। প্রিয় দর্শক, কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। হয়তো আপনার কথাগুলো কাজে লাগতে পারে। কথাগুলো হলো, একজন চিকিৎসা বিজ্ঞানী যদি একটি ঔষধ আবিষ্কার করতে গিয়ে যদি তার সূত্র ভুল করে বসে, এই ভুল অবস্থায় যদি একটি ঔষধ তৈরি করে, তার আবিষ্কারের ফলে কিন্তু একটা জাতি একেবারে নির্বিচারে ধ্বংস হয়ে যেতে পারে। তদ্রূপ একজন মহাকাশ বিজ্ঞানী, মহাকাশ গবেষক যদি তার সূত্র ভুল করে বসে, তাহলে তার দিন শেষে ফল মিলবে 0। আমরা কিন্তু ঠিক এই একটি ভাসমান অবস্থার মধ্যে রয়েছি। আমাদের সমাজের বর্তমান কিছু কৃষক রয়েছে, তারা নিজেকে মনে করে অনেক কিছু জানে, সে অনেক বড় কৃষক। তার কাছে আরো কয়েকজন আসে পরামর্শ নেওয়ার জন্য। আসলে সত্যিকার অর্থে আমরা কি আসলে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ? আসলে আমি যেটা মনে করি, আমরা কিছুই জানি না। কৃষি বিজ্ঞানের মতে আমরা খুব সামান্যই জানি। এই সামান্য দিয়ে আমরা অনেক বড়, বড় অহংকার করে বসি। আর এই অহংকারের বশে আমাদের সমাজে কিছু কনটেন্ট ক্রিয়েটরও জন্ম নিয়েছে। তারা কমেডি করতে গিয়ে আর কমেডি খুঁজে না পেয়ে কৃষিতে আসছে। তারা কিন্তু কৃষিকে ধ্বংস করে তার ভিউ ব্যবসা করে যাচ্ছে। আমি হয়তোবা ধারাবাহিকভাবে সব ওই ভিউ ব্যবসায়ীদের মুখোশ উন্মোচন করার চেষ্টা করব। আজ আমি আসছি এই কৃষকদের মুখোশ উন্মোচন করতে, যে কৃষকগুলো বলে যে আমি অনেক কিছুই জানি, যে তোমার থেকে অনেক ভালো জানি কিংবা অমুকের থেকে অনেক ভালো জানি। এই কৃষকগুলোর একটু মুখোশ উন্মোচন করতেছি আজকে। সেই কৃষকরা এই কৃষিকে তারা মনে করে একটি জুয়া খেলার মতো। একবার হয়তো আমি ধরছি, চলে যাবে, আরেকবার ধরছি, আসবে। তারা এরকম ভাবে যে কৃষি একটি মনে হয় জুয়া খেলা। কিন্তু আসলে কৃষি যে একটি বিজ্ঞান তারা কিন্তু একটু কখনোই গভীরভাবে চিন্তা করে দেখেনি। আমি যে মাটির উপরে দাঁড়িয়ে কথা বলতেছি, আজ থেকে ৩০-৩৫ বছর পূর্বে, অর্থাৎ ৩ যুগ পূর্বে কিন্তু এই মাটিতে কখনো ইউরিয়া সার কি জিনিস, টিএসপি সার কি জিনিস, ডিএপি সার কি জিনিস, এই মাটি কিন্তু আজ থেকে ৩ যুগ পূর্বে চিনত না যে সার কি জিনিস। আর এই ৩ যুগ পরে এসে প্রতি শতাংশে কিন্তু ৩০ কেজি পর্যন্ত সার প্রয়োগ হচ্ছে এই মাটিতেই। তাহলে আমরা যে কৃষি কাজ করতেছি, আমরা কিন্তু শুধুমাত্র চিন্তা করতেছি আজ আমি কিভাবে ফলন ফলাবো, আমি এইবার কিভাবে সবথেকে বেশি ফল পাবো, এইবার আমি কিভাবে লাভবান হবো। কিন্তু আমার পরবর্তী প্রজন্ম কিংবা আজ থেকে ২০ বছর পর আমার পরবর্তী প্রজন্ম কি ফসল ফলাবে, এই মাটির কি হবে, কিন্তু আমরা কেউই এ বিষয়ে চিন্তা করছি না। আমরা চিন্তা করতেছি আমি এইবার কিভাবে সবার থেকে বেশি ফলন ফলাবো। আমরা কিন্তু এই চিন্তাতেই বেশি ব্যস্ত। আর এই ব্যস্ততার কারণেই যে আমাদের মাটিগুলো দিন, দিন যে নষ্ট হয়ে যাচ্ছে, তার যে ন্যাচারাল যে ধারণ ক্ষমতা সেটা যে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা শুধুমাত্র একটা জিনিসই ভাবি, আমার মাটিতে আমি বীজ ফেলছি, এখানে সার দিয়েছি, সেচ দিয়েছি, কীটনাশক প্রয়োগ করেছি, আমি বাম্পার ফলন পাবো। কিন্তু আসলে আমাদের দিন শেষে আমরা 0 হয়ে যাচ্ছি। আমি তার একটি প্রমাণ দেখাবো। এই প্রমাণ দেখানোর জন্য আজ আমি এখানে কথা বলতে আসছি। এই যে দেখেন, আমি যে ভুট্টা জমি নিয়ে কথা বলতেছি, যে গাছগুলো নিয়ে কথা বলতেছি, এই একই ধরনের ভুট্টাতেই কিন্তু একটি গাছে ৩টি, ৪টি, ৫টি পর্যন্ত ভুট্টার মোচা তৈরি হয়। আর আমরা একটি মোচার ভুট্টা নিয়ে আমরা কিন্তু খুবই সন্তুষ্ট, খুবই বাহবা পাচ্ছি। কি বলি? আমার ভুট্টার কলা অনেক বড় হয়েছে, অনেক বেশি ফলন পেয়েছি। কি ধরনের ফলন হয়েছে? কেউ বলতেছে আমার প্রতি শতাংশে ১ মণ ফলন হয়। আবার কেউ বলতেছে আমার প্রতি শতাংশে ১.৫ মণ ফলন হয়। কিন্তু আসলে কি এই ফলন কি সন্তুষ্ট? আমরা যে পরিমাণ ব্যয় করতেছি, যে পরিমাণ সার দিতেছি, যেভাবে আমরা সেচ দিতেছি, এটা আসলে কিন্তু এনাফ নয়। এর জন্য এনাফ হতে গেলে আরো বেশি পরিমাণ ফলনের প্রয়োজন। আমরা যেভাবে সার প্রয়োগ করতেছি, আমরা যেভাবে সার প্রয়োগ করতেছি, সেচ দিচ্ছি, আসলে আমরা সেই তুলনায় ফলন পাচ্ছি অনেক কম। এই জমিতেই, এই মাটিতেই কিন্তু এরকমও ভুট্টা বীজ রোপণ করা সম্ভব যেখানে ১টি, ২টি, ৩টি বা তারও অধিক পরিমাণ
মোচা আসবে এবং প্রতি শতাংশে ৩ থেকে ৫ মণ পর্যন্ত ফলন হবে। এরকম ভুট্টাও কিন্তু আছে। কিন্তু আমরা সেদিকে খেয়াল না করে আমরা খেয়াল করতেছি কি বাজারে সমসাময়িক মানে যে ধরনের যে ভুট্টাগুলো আমরা মার্কেটে পাচ্ছি, আমরা কিন্তু এ নিয়ে সন্তুষ্টি। কিন্তু আসলে এটা কিন্তু আমাদের জন্য এনাফ নয়। তাই আমাদের অবশ্যই অদূর ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে যে আমার পরবর্তী প্রজন্ম তারা কিভাবে ফলন ফলাতে পারবে, কিভাবে তারা অধিক পরিমাণে ভুট্টা উৎপাদন করতে পারে, কিভাবে তারা ধান উৎপাদন করতে পারে, কিভাবে তারা অধিক পরিমাণে পাট উৎপাদন করতে পারে সেদিকে কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। আমাদের দেশের মাটি কিন্তু অনেক উর্বর, অনেক নরম। এই মাটিগুলোকে আমরা কিভাবে নষ্ট করছি একটু নমুনা দেখেন। আমাদের দেশের মাটিগুলো কিন্তু আমরা অতিরিক্ত সার প্রয়োগ করতে মাটিগুলো কিন্তু আমরা অম্লীয় করে ফেলছি। এই অম্লীয় করার ফলেই কিন্তু আমরা অধিক পরিমাণ ফলন ফলাতে পারছি না। তাই আমাদেরকে অবশ্যই ফিরে যেতে হবে বিজ্ঞানের দিকে। আজ থেকে আমাদের পরবর্তী প্রজন্ম কিভাবে তারা অধিক ফলন ফলাতে পারবে কিংবা ভালো ফলন ফলাতে পারে, মাটির স্বাস্থ্য বজায় থাকবে, সেদিকে কিন্তু আমাদের খেয়াল করা সবথেকে বেশি জরুরি। আজ আমি কোনো ফলনের বা কোনো ফসলের সম্বন্ধে বেশি কিছু কথা বলতে আসিনি। আমি এইটুক কথা বলতে আসছি যে আমাদের অদূর ভবিষ্যৎ অর্থাৎ আমার পরবর্তী প্রজন্ম তাদের নিরাপদ বাসস্থান গড়াই কিন্তু আমাদের একমাত্র কাম্য। আমি যা উপার্জন করতেছি, আমি একটু কষ্ট করতেছি কি কারণ? যে আমার সন্তান যেন ভালো থাকে। কিন্তু আমরা কিন্তু এইখানে খেয়াল করতেছি না যে এই মাটি কিভাবে ভালো থাকবে, আমার পরবর্তী প্রজন্ম কিভাবে এই কৃষি কাজ করবে এবং এখানে কিভাবে ফসল উৎপাদন করবে আমরা কিন্তু এটা ভাবছি না। কিন্তু আমাদের আজ থেকে এটাই ভাবনা হবে যে আমরা অতিরিক্ত সার প্রয়োগ করা থেকে বিরত থাকবো, অতিরিক্ত কীটনাশক ব্যবহার করা থেকে বিরত থাকবো। আমার পরবর্তী প্রজন্মকে সঠিক এবং সুন্দর একটি বাসস্থান গড়ে দেওয়ার লক্ষ্যে এবং আধুনিক এবং নিরাপদ কৃষি তাদের উপহার দেওয়ার জন্য আমাদেরকে কিন্তু অতিরিক্ত সার এবং বিষ অবশ্যই পরিহার করা উচিত। আমি এটাই মনে করি এবং আমার সাথে আপনাদেরও এটাই ভাবা উচিত যে আমরা সঞ্চয় করার জন্য, আগামীর সঞ্চয় করার জন্য আমরা যে পরিমাণ সংগ্রাম করে যাচ্ছি, আমাদের তার থেকে বেশি সংগ্রাম করতে হবে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। এই কৃষি মাটি যেন তাদের জন্য উর্বর থাকে, আমরা যেন অতিরিক্ত ফলনের আশায় যেন অতিরিক্ত সার এবং কীটনাশক ব্যবহার করে পরিবেশটাকে যেন নষ্ট না করি, এই মাটির ভারসাম্য যেন আমরা নষ্ট না করি। তাই আমাদের আগামীর সংগ্রাম হবে এটাই যে আমরা অধিক সার এবং কীটনাশক পরিহার করে মাটির স্বাস্থ্য ভালো রেখে কিভাবে আমরা উন্নত এবং আধুনিক মানের কৃষি প্রযুক্তি গড়ে তুলতে পারবো সেই লক্ষ্যে আমাদের পথ চলা হবে। তাই আপনাদের উদ্দেশ্য বলতেছি যে ভালো ফলন পেতে হলে অবশ্যই আপনাকে ভালো বীজ সংগ্রহ করতে হবে। ভালো বীজ ছাড়া কিন্তু ভালো ফলন পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। আর আরেকটি কথা মাথায় থাকতে হবে যে দামি বীজ বলেই কখনো ভালো বীজ হয় না। ভালো বীজ হতে হলে তার স্বাস্থ্যসম্মত বীজ হতে হবে, পরীক্ষিত বীজ হতে হবে। সেই ধরনের বীজ আমরা অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করব। তাই আমি আজ এখানেই কথা শেষ করছি। শেষ করার পূর্বেই অবশ্যই এই কথাটা বলে যাই যে আপনারা যারা কৃষি সম্বন্ধে আপডেট মানের কৃষি এবং সঠিক এবং বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ করার লক্ষ্যে আপনি এই চ্যানেলটিকে ফলো করতে পারেন। এখানে আপনি সবসময় আপডেট মানের কৃষি এবং সম্পূর্ণ একদম বিজ্ঞান ভিত্তিক আপনি এখানে আলোচনা পাবেন। সেই সাথে এখানে সঠিক মানের সমাধান পাবেন। প্রিয় দর্শক, আজ এখানেই কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।